বিদ্যুৎ এসেছে। কিছুক্ষণ আগে বৈঠকখানায় বসে আছেন শাহাদাত মোড়ল। ওনার সামনেই মুখোমুখি বসেছে প্রলয় আর অর্পণ। ওনার বাম পাশে বসেছে আরশ। হাসপাতাল নিয়েই মূলত ওনাদের কথাবার্তা চলছিল। হাসপাতাল হরদমে চালু করতে চাইছেন শাহাদাত মোড়ল। বৈঠকখানায় বসে এই প্রস্তাবটা রেখেছেন তিনি। ওনার কথানুযায়ী সবাই রাজি। আরশও নিজের মতামত প্রকাশ করল। মেডিকেল ক্যাম্প করলে কেমন হয়? ঢাকা অথবা অন্য জায়গা থেকে ভালো ভালো ডাক্তার আনা হবে রোগী দেখার জন্য। এভাবে আমাদের হাসপাতালও চালু হবে আর গরিব অসহায় মানুষরাও সেবা পাবে। আমার তো এখানে মাস ছয়েক ঢাকা থাকতে হয় বাবা। তার আগে তো পুরোপুরিভাবে আমি গ্রামে আসতে পারছি না। আরশের কথাগুলো মনোযোগ সহকারে শুনল। তার কথা শেষ হবার পরপরই অর্পণ বলল, আরশের সঙ্গে আমিও একমত আঙ্কেল। এইখানে হসপিটালে ক্যাম্প হলে মন্দ হবে না। এতক্ষণ চুপ থেকে সবার কথা শুনছিল প্রলয়। মনে মনে একটাই সিদ্ধান্তই নিয়েছে সে, মানা না মানা বাকিদের ব্যাপার। প্রলয় এবার নিজে থেকেই বলল, আমি কি একটা প্রস্তাব রাখতে পারি? হ্যাঁ বাবা বলো। হসপিটালের পাশে একটা ফার্মেসির ব্যবস্থা করতে চাই। ঢাকা থেকে সব ধরনের ওষুধ এখানে আনা হবে। গরিবদের জন্য ডক্টর প্রেসক্রাইব করা ওষুধ স্বল্প মূল্যে দেওয়া হবে। প্রস্তাবটা কিন্তু খারাপ না, এ কথা আগে মাথায় আসেনি। হাসপাতালের প্রসঙ্গে একটা বড় ঘরের মতো রয়েছে, ওখানে ফার্মেসি তৈরি করলে মন্দ হবে না। তাহলে কালই সব বন্দোবস্ত করে ফেলা হবে ইনশাআল্লাহ। একটু থেমে প্রলয় আবারও বলল, গ্রামের কিছু কিছু জায়গায় কলের ব্যবস্থা করা উচিত। নদীর ধারে ব্রিজটাও পুরোপুরিভাবে হয়নি। শুনেছি কলেজটাও নাকি ওপারে। ছেলেমেয়েদের পড়াশোনা জটিলতা বাড়ছে, তাদের যাতায়াতের সমস্যা হচ্ছে। এ ব্যাপারে আমি অবশ্যই কথা বলবো। অতি উচ্ছ্বাস সহিত অর্পণ বলে উঠল, আমার ভাই সব সময় জনগণের সেবায় নিয়োজিত। চোখ রাঙিয়ে তাকালো প্রলয়। নিজের প্রশংসা গীতি শুনতে তার মোটেও ভালো লাগে না। প্রলয় আবারও বলল, তবে আঙ্কেল একটা জিনিস খেয়াল রাখবেন, এসব কাজে আমার নামটা জানানোর প্রয়োজন নেই। আমার কাজ জনগণের সেবা করা, নিজের পাবলিসিটি নয়। শাহাদাত মোড়ল ভীষণ খুশি হলেন প্রলয়ের কথায়। গত সংসদ নির্বাচনের সময় কত কত ওয়াদা করেছিলেন এমপি পদের প্রার্থীরা, অথচ কোনো কাজই সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়নি। সরকার থেকে তো অনুদান কম আসছে না। গত কাউন্সিলর ভোটে কত কত প্রতিশ্রুতি দিয়েছিল বিভিন্ন প্রার্থীরা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, আরও কত ভাতা, অনুদান সবই নাকি আসার সঙ্গে সঙ্গে গ্রামের মানুষের কাছে পৌঁছে দিবে, অথচ সেগুলো পাই হাতে গোনা কয়েকজন। বাকি ভাতাগুলো কোথায় যায়? গুরুত্বপূর্ণ আলোচনার মাঝে মেয়েদের রাখতে পছন্দ করেন না শাহাদাত মোড়ল। তার একটা কারণ হলো, বাড়ির মেয়েরা যেহেতু এসব ক্ষেত্রে জড়িত নয়, তাই এদের এসব ক্ষেত্রে না টানাই ভালো। মেয়েকে শিক্ষিকা হতে দেখতে চেয়েছিলেন তিনি, অথচ ওনার মেয়ে হবে কিনা জার্নালিস্ট। তবুও তিনি মেয়ের স্বপ্নকে সম্মান করেন শাহাদাত মোড়ল। নাজমা সব কথা শুনলেন। প্রলয়ের কথায় তিনি খুবই প্রসন্ন। ওনার মতে এমন এমপি প্রত্যেকটা জেলায় জনকল্যাণের জন্য থাকা প্রয়োজন। নাজমা গিয়ে বসলেন স্বামীর পাশে, সঙ্গে সঙ্গে ইরাও গিয়ে বসলো তার মায়ের পাশে। অনেকক্ষণ ধরেই একটা কথা বলার জন্য হাঁসফাঁস করছে সে। সবাই গুরুত্বপূর্ণ কথা বলছিল, বিদায় কিছু বলার সাহস হচ্ছিল না। এই তো এখনই কাঙ্ক্ষিত সুযোগ ধরা দিয়েছে। মায়ের কাঁধে মাথা রেখে ইরা বলল, মা, তুমি কি মহুয়া আন্টির মেয়েকে কখনো দেখেছো? হঠাৎ তুই মহুয়ার মেয়েকে নিয়ে বললি কেন? উফ, তুমি বলোই না। আমি দেখিনি, তবে মিন্টুর বোনের থেকে শুনেছিলাম মেয়েটা নাকি অনেক সুন্দরী, বাড়ি থেকে বের হয় না, সারাটা দিন একা বাড়িতে পড়ে থাকে। মনির সঙ্গেই তো মহুয়ার মেয়ে পড়তো। ভূমির প্রতি আগ্রহ বাড়তে লাগলো ইরার। এত বছর ধরে মহুয়া তাদের বাড়িতে কাজ করছে, কিন্তু কখনো এই সমস্ত কথা জানতে চাওয়া হয়নি। কিন্তু আজ ভীষণ করে জানতে চাইছে সে। ইরা তার মাকে জিজ্ঞেস করলো, এখন পড়ে না? না রে, মেয়েটা মাধ্যমিকের পর আর পড়াশোনা করেনি। পড়াশোনায় নাকি খুব ভালো ছিল আর খুব ভালো নাচ করে। মেয়েটাকে আমার খুব দেখতে ইচ্ছে করছে। আচ্ছা, মেয়েটার নাম কি? ভূমি। আধারিয়া মেদিনী ধূসর রঙে সাজিয়েছে নিজেকে। সময় অতিবাহিত হবার সঙ্গে সঙ্গে নিজের রূপ পাল্টে হয়তো আলোয় আলোকিত হবে সমগ্র। ভূমির ঘুম ভেঙেছে।
সেই কাক ডাকা ভোরে উঠেই হাতের কাজ সব সেরেছে। রাতের কিছু একটু বাসন ছিল, সেগুলো ধুয়ে দিয়েছে। এরপর আম্মাকে ডেকেছে মা মেয়েতে মিলে ফজরের নামাজ আদায় করবে বলে। চিল কাকের সঙ্গে উড়ে যা, কথাটা বলেই মুরগিটাকে টিনের চালে উড়িয়ে দিল ভূমি। একাকী খিলখিলিয়ে হেসে উঠল সে। এমন করাটা তাকে মনি শিখিয়েছে, এটা বেশ কাজেও দিয়েছে। আজ অবধি তার একটা মুরগি বাচ্চাও চিল বা কাক নেয়নি। খাঁচায় নাদুস নুদুস বাচ্চাগুলো তাদের মাকে খুঁজে না পেয়ে চিচি করছে। সেই আওয়াজ অনুসরণ করে মুরগি টিনের চাল থেকে নেমে পড়ল। মাটি ঠুকরে বাচ্চাগুলোকে কাছে রাখছে। ডিম থেকে গুনে গুনে 14টা বাচ্চা ফুটেছে। আম্মা পানি নিয়ে এলেই বাচ্চাগুলো দেখাবে। মোড়ল বাড়িতে রান্নাঘরে সবজি কাটছিলেন মহুয়া। টাটকা মাছ সবজি সকালে মিন্টুকে দিয়ে কিনিয়ে আনেন শাহাদাত মোড়ল। প্রতিদিনকার কাঁচা বাজার প্রতিদিনই আনা হয় মোড়ল বাড়িতে। মাছ আগে থেকেই কাটিয়ে আনা, সবজি আর শাকও বেছে নিয়েছিলেন মহুয়া। এবার শুধু রান্না করাটাই বাকি। তখনই উপস্থিত হলো ইরা। রান্নাঘরে তার দেখা সচরাচর মেলে না। আজ এসেছে, হয়তো কোনো কাজ আছে। মহুয়া হাসি মুখে জিজ্ঞেস করলেন, তোমার কি কিছু লাগবে? তাহলে আমাকে বলো, আমি বানিয়ে দিচ্ছি। আমার কিছু লাগবে না আন্টি। একটু থেকে ইরা আবারও বলল, মহু আন্টি, আমার একটা আবদার আছে তোমার কাছে। সবজি কাটা থামালেন মহুয়া। ইরার দিকে তাকিয়ে বললেন, কি আবদার মা? তুমি বলো, যথাসাধ্য চেষ্টা করো পূরণ করার। ভূমিকে একবার আমাদের বাড়িতে আসতে বলবে, ওকে আমার খুব দেখতে ইচ্ছে করছে। হকচকিয়ে গেলেন মহুয়া। ছোটবেলা থেকেই মেয়েটা বাড়ি থেকে দূরে কোথাও যায়নি। স্কুলেও খুব ভয় ভয় যেত। ওর উপস্থিতি কারোর পছন্দ ছিল না। মেয়েরা ঠাট্টা তামাশাই করেছে বেশি। হাতে গোনা 2জন বন্ধু ছিল ভূমির। স্কুলের গণ্ডি পেরিয়ে মেয়েটাকে আর পড়াশোনাও করাতে পারলেন না তিনি। গ্রামে একটাই বেসরকারি কলেজ। কলেজের খরচটাও আকাশচুম্বী। একা হাতে সংসার আর মেয়ের পড়াশোনার খরচ চালাতে পারলেন না মহুয়া। সমাপ্তির টানতে হলো পড়াশোনার অধ্যায়কে। আমার মেয়েটা খুবই অন্তর্মুখী আর ভীতু স্বভাবের। বেশি মানুষের মাঝে গেলে হতভম্ব হয়ে পড়ে। আমি মনিকে বলছি ওকে ডেকে নিয়ে আসতে। প্রসন্ন মনে ঘাড় কাত করে নেয় জানালো ইরা। বাড়ির পুরুষরা এখন বাড়িতে নেই, সবাই হাসপাতালে গিয়েছিলেন। আসতে হয়তো দেরি হতে পারে। ইরা মিন্টুকে ডাকল, মিন্টু ভাই, একটু এদিকে আসুন তো। ইরা ডাকে বাগান থেকে ছুটে এলো মিন্টু। এসেই জিজ্ঞেস করলো, কি হয়েছে আপা মনি, কোনো দরকার? তুমি একটু বাড়িতে গিয়ে মনিকে ডেকে আনো, বলো আমি ডাকছি। আচ্ছা। কথাটা বলেই যেভাবে এসেছিল ঠিক সেভাবেই ছুটে চলে গেল মিন্টু। মিনিট 5-এর মাথায় তার ছোট্ট বোন মনিকে নিয়ে এলো। এবার আর ইরা কিছু বলল না। মহুয়া নিজ থেকেই বললেন, ভূমিকে একটু নিয়ে আয় তোমা। আর শোন, বলবি ভালো জামা কাপড় পরে আসতে। এসক্তটি কিছুটা ফিসিয়ে বললেন মহুয়া। ওনার কথার প্রত্যুত্তরে মনি বলল, আচ্ছা খালা। ইরা খাবার টেবিলে চেয়ার টেনে সেখানেই বসলো। মহুয়া টেবিল পরিষ্কার করতে লাগলেন। একটু বাসনগুলো রান্নাঘরে রেখে এসেছেন। এবার শুধু দুপুরের রান্না শেষ করার পালা। তাহলে বড় কাজটা থেকে নিস্তার পাবে। সবে জহরের নামাজ আদায়ের জন্য যায় নামাজ বিছিয়েছে ভূমি। এরই মাঝে উঠোনের কাছে কারো গলার আওয়াজ ভেসে আসছে। প্রথমে বুঝতে পারল না কে এভাবে ডাকছে। পরবর্তীতে মনির কথা মাথায় এলো। হ্যাঁ, এ তো মনির কণ্ঠস্বর। যায় নামাজটা একটু তেরজা ভাস করে ঘর থেকে বের হলো ভূমি। তার ভাবনাই ঠিক। টিনের বেড়া সরিয়ে দেখতে গেল মনি কোমরে হাত গুজে হাঁপাচ্ছে। মেয়েটা কি ছুটে এসেছে, কিন্তু কেন? ভূমিকে দেখতে পেয়েই মনি লম্বা নিঃশ্বাস নিল। এরপর বাড়ির ভিতরে ঢুকলো। প্রবেশদ্বার আটকে ভূমি গেল মনির পেছন পেছন। মনি এবার বলল, তোরে খালা আমার লগে যাইতে কইছে। কোথায় যাব আমি? মোড়ল বাড়িতে। অবাক হলো ভূমি। হঠাৎ ও বাড়ি থেকে তার ডাক এলো কেন? আমার কিছু হয়নি তো? কথাটা ভাবতেই অন্তরাত্মা কেঁপে উঠল ভূমির। ক্রান্ত ভারী কণ্ঠে শুধালো, আমার কিছু কি হয়েছে? ব্যাকুল অষ্টাদশী কন্যা মুহূর্তে অধৈর্য হয়ে পড়ল।
কণ্ঠনালী দিয়ে যেন কথা বের হচ্ছে না। সে মনিকে প্রত্যুত্তরে সুযোগ পর্যন্ত দিল না, আবারও জিজ্ঞেসও করলো, কি হলো, কিছু বলছিস না কেন? আমার ঠিক আছে তো? কইতে তো দিবি, খালা ঠিক আছে। খালা আমারে পাঠাইছে তোরে নিয়ে যাইতে, কারণ জানতে চাইস না। আমারও কিছু কয় নাই খালা। নামাজটা পড়িনি। আচ্ছা। মনি ঘাড় কাত করে সায় জানালো। বেশ অনেকটা সময় পর, আম্মা তুমি আমায় ডেকেছিলে? হঠাৎ এখানে কেন ডাকলে আম্মা? মেয়ের শান্ত মোলায়েম কণ্ঠস্বর কর্ণগোচর হতেই হাত থেমে গেলেন মহুয়ার। সোনালি রোদ আছড়ে পড়ছে, বাগানে ভেজা কাপড় চোপড় মেলছিলেন তিনি। রান্নাবান্না কাজ শেষ হতে সাবান পানিতে ভিজিয়ে রাখা হলো ময়লা কাপড় চোপড়গুলো, ধুয়ে নিলেন তিনি। ঘাড় ঘুরিয়ে মেয়ের দিকে তাকাতে চোখ অন্ধকার হয়ে এলো। অনেকটা সময় রোদের দিকে তাকিয়ে থেকেই হয়তো এমনটা হচ্ছে। কিছুটা সময় নিলেন মহুয়া, এরপর বললেন, এখানে যেহেতু ডেকেছি, তার মানে কোনো একটা দরকার তো নিশ্চয়ই রয়েছে। কিন্তু এ বাড়িতে আমার কিসের দরকার আম্মা? হাতের কাজটা শেষ করে করতে দে বলছি সব। ভূমিও মায়ের হাতে হাতে সাহায্য শুরু করলো, যাতে করে এই খাখা রোদ্দুরে তার আম্মাকে বাহিরে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে না হয়। মহুয়া বারণ করলেন, তবে এই মেয়ে শুনলে তো। কাজ শেষ হতেই মহুয়া মেয়েকে নিয়ে বিশাল বৈঠকখানায় প্রবেশ করলেন। ওনার হাতে একটা বালতি, আরেকটা বালতি ভূমির হাতে। খাবার টেবিলে চেয়ার টেনে বসেছিল ইরা। ভূমির আসার অপেক্ষাতেই প্রহর গুনছিল সে। অপেক্ষা প্রহর যে কতটা কঠিন আজ হাড়ে হাড়ে টের পেয়েছে। হঠাৎ করেই ইচ্ছে হলো মহুয়া আন্টির মেয়ে দেখবে মানে দেখবেই। মহুয়ার সঙ্গে একটা মেয়েকে আসতে দেখে ইরা উঠে দাঁড়ালো। সে ধরেই নিয়েছে এটাই মহুয়া আন্টির মেয়ে। কৌতূহল ধরে রাখতে না পেরে এগিয়ে গেল সে। ভূমির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তোমার নাম কি? ভূমি একবার তার মায়ের দিকে তাকালো। মায়ের কাছ থেকে অনুমতি পেতেই অপ্রতিভ কণ্ঠে বলল, ওয়াজিহা মেহরাব ভূমি। ভূমির কাঁধে হাত রেখে ইরা বলল, বাহ, নামের মতোই তুমি খুব সুন্দর। ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল ভূমি। প্রত্যুত্তরে কি বলা উচিত জানা নেই তার। ইরা মহুয়ার কাছে অনুমতি চাইল। আন্টি, ভূমিকে আমার সঙ্গে নিয়ে যাই? মহুয়া একবার মেয়ের দিকে তাকালেন। ওনার বোকাচণ্ডী যে কিছুই বুঝতে পারছে না। মেয়ের অবস্থা বুঝতে পেরে মহুয়া বললেন, ও কিছুটা অন্তর্মুখী স্বভাবের, এখানে আমাকে ছাড়া আর কাউকে তো চেনে না, তাই কিছুটা ঘাবড়ে গিয়েছে। তুমি চিন্তা করো না আন্টি, আমি তোর বন্ধু। মহুয়া নিঃশব্দে অনুমতি দিলেন। ইরা এগিয়ে এসে ভূমির হাত ধরল। যার পরনায় বিস্ময়ের বিমূত অঙ্গনা সেখানেই বরফের ন্যায় থমকে দাঁড়ালো। সে যাচ্ছে না দেখে ইরাও থেমে গেল। সে জিজ্ঞেস করলো, কি হলো, থেমে গেলে কেন? কম্পিত কণ্ঠস্বর ভূমি বলল, আমার খুব অস্বস্তি হচ্ছে। যদি বলতেন আমায় এখানে কিসের জন্য আনা হয়েছে? আমাকে কি কোনো কাজ করতে হবে? অনুতপ্ত শিকার রক্তি ভূমির। ইরা বুঝিয়ে বলল, তেমন কিছুই না, আমি তো তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই, তাই তো তোমাকে এত তাড়াহুড়োর মাঝে নিয়ে আসা হলো। আমাকে কি তোমার পছন্দ হয়নি? তেমন কিছুই না আপু। আপনি বা আপু কোনো সম্বোধন নয়, তুমি আমাকে নাম ধরে ডাকবে। আজ থেকে আমরা বন্ধু। আর হ্যাঁ, বন্ধুকে কেউ আপনি করে ডাকে না, তুমি আমাকে তুই করেও বলতে পারো। ধনী পরিবারের মেয়েকে কি আর তুই করে বলা যায়? কোশ্চিন কালেও না। ভূমি বলল, তুমি করেই বলবো। আচ্ছা, এবার চল। ইরাকে অনুসরণ করলো ভূমি। চকচকে স্ট্রেট টাইলসের সিঁড়ি ভেঙে উপরের দিকে উঠছে ইরা। নিচতলা থাকে উপরের তলা আরো বেশি সুন্দর আর পরিপাটি। মন্ত্রমুগ্ধের ন্যায় ভূমি এদিক সেদিক তাকিয়ে দেখছে বেখেয়ালি। কখন যে মাথায় পেঁচিয়ে রাখা ওড়না পড়ে গিয়েছে টেরি পেল না। লম্বা বিনুনি হেঁটে যাওয়ার সঙ্গে সঙ্গে দুলে উঠছে। ইরার সামনে থাকায় ভূমিকে তেমন খেয়াল করেনি। সকালে নাস্তা করেই বের হয়েছিলেন শাহাদাত মোড়ল। কালকের কথানুযায়ী আজ হসপিটালে যাওয়া হয়েছিল। প্রলয়, অর্পণ আর আরশও গিয়েছিল। কাল রাতেই উপরের মহলে ওষুধ আর ব্রিজের কাজের কথাটা জানিয়েছিল প্রলয়, আর তার এক কথাতেই কাজ হয়ে গিয়েছে। এই সপ্তাহেই সব কাজ শুরু হয়ে যাবে। গ্রামে বেশ কয়েকটা জায়গায় চাপ কলের ব্যবস্থা করা হবে।
অর্পণকে নিয়ে বাড়ি ফিরে এসেছে প্রলয়। ওর নাকি শরীরটা খারাপ লাগছিল, বাড়ি থেকে স্যালাইন আর পানি কিনে গুলিয়ে খেয়েছিল। এরপর প্রলয়ের কথাতেই হাসপাতাল থেকে প্রস্থান নিয়ে বাড়ি ফিরে আসে। অর্পণকে ঘরে পৌঁছে দিয়ে প্রলয় আবারও কোথাও একটা যাচ্ছিল, তখনই দেখতে পেল কালকে সেই মেয়েটাকে। পুষ্করিণী পারে এই মেয়েটাকেই সাহায্য করেছিল। মেয়েটাকে মোড়ল বাড়িতে বেশ অবাকই হলো সে। প্রলয়কে দেখা মাত্রই ক্ষিপ্র প্রবেগে ওড়নাটা মাথায় জড়িয়ে নিল। লোকটাকে চিনতে আর এক মুহূর্ত সময় ব্যয় হয়নি। এই লোকটাই তো কাল তাকে বাঁচিয়েছিল। আটসাট হয়ে ইরার পাশে দাঁড়িয়ে রইল ভূমি। ওদের দুজনকে যাওয়ার জন্য পথ করে দিল, অর্থাৎ প্রলয় সামনে থেকে দূরে সরে দাঁড়ালো। বাইরের রোদ থেকে আসার কারণে মাথা ধরেছে, চোখ মুখ লাল হয়ে গিয়েছে। ফোন একবার সময় দেখে নিল প্রলয়, এরপর উল্টো ঘুরে যেতে লাগলো। হঠাৎই ভূমিকে পরিপূর্ণ পর্যবেক্ষণ করলো এরা। বিস্ময়ভীত হয়ে বলল, মাশাআল্লাহ, তোমার চুল এত ঘন আর এত লম্বা। আমি এর আগে কখনো এত সুন্দর চুল দেখিনি। আমি তো তোমার চুলের প্রেমে পড়ে গেলাম। আগে কখন নিজেকে নিয়ে প্রশংসিত হয়নি ভূমি। ইরার মুখে এমন কথা শুনে অতি লজ্জাপীড়িত হলো সে। সলজ্জে ক্ষীণ হাসল সে। চলে যাওয়ার আগে ইরার কথাগুলো কর্ণগোচর হতেই থমকে দাঁড়ালো প্রলয়। সমস্ত লাজ লজ্জার মাথাকে একটিবার পেছন ফিরে তাকালো। কোমর ছড়ানো ঘন দীঘল বিনুনি হঠাৎই অনুভূত হলো বুকের মাঝে প্রলয়ঙ্কারী তরঙ্গ পাচ্ছে। দৃষ্টি স্থির হলো কিছু সময়ের জন্য। হৃদস্পন্দন পাল্লা দিয়ে বাড়ছে। একই দোটানায় পড়ল সে। চুলের ভারে মেয়েটা পড়ে না যায়। আচ্ছা, খোপা করলে কি মাথার চাইতেও খোপাটা বেশি বড় হয়? আরও অনেক কিছুই ভাবলো প্রলয়। মাথাটা ঝেড়ে সমস্ত আজগুবি ভাবনাকে দূর করলো। বড় বড় পা ফেলে চলে গেল নিজের বরাদ্দকৃত কামরায়। অর্পণ হয়তো ফ্রেশ হতে গিয়েছে। বাহিরে রোদের ছটা অত্যন্ত উত্তাপ ছিল। এখন নিজেরই গরম লাগছে। গোসল করতে পারলে ভালো লাগতো। গরম সহ্য হয় না তার। নাজমা এসে আরেক দফা গুণকীর্তন করে গেলেন ভূমির। মেয়েটার প্রয়োজনের তুলনায় একটু বেশি সুন্দর হয় কিনা। এমন সুন্দরী মেয়েকে যে কেউ পুত্রবধূ করতে চাইবে, ওনার মনে এমন ভাবনা বারবার উকি দিয়েছে ইতিমধ্যেই। মেঘমালার রং পাল্টেছে। মধ্যাহ্ন পেরিয়ে অপরাহ্নে এসে ঠেকেছে। আজ রাতের কাজ তাড়াতাড়ি মিটিয়ে মেয়েকে নিয়ে বাড়ি ফিরেছেন মহুয়া। খালি বাড়ি রেখে মেয়েটা মোড়ল বাড়িতে ছুটে গিয়েছিল। অজানা আশঙ্কা মনে গাঁথিয়েই বেরিয়েছিল মেয়েটা। ভূমিকে দেখা মাত্রই মুরগিগুলো ছুটে এলো। হয়তো খিদে পেয়েছে ওদের। সেই যে সকালে খাবার দিয়েছিল, তারপর আর খাবার দেওয়া হয়নি। বাচ্চাগুলো খিদের তাড়নায় চিচি করছে। ভূমি দ্রুত ঘর থেকে খুদের কৌটা নিয়ে এলো। খাবার দেখে সবগুলো এসে হাজির হলো তার পায়ের কাছে। কয়েক মুঠো খুদ উঠানে ছিটিয়ে দিল ভূমি। আসরের নামাজ আদায় করা হয়নি এখনো। গোসল ঘর থেকে অজু করে এলো সে। মহুয়া এতক্ষণে অজু করে মেয়ের জন্য অপেক্ষা করছিলেন। ঘরের কোনায় কুপি জ্বলছে। যামিনী নামতেই গাছের পাতাগুলো মূর্ছা গেল। তাদেরও বিশ্রামের প্রহর নেমেছে। ঘনতম ছাচ্ছন্ন ঘুটঘুটে সর্বত্র। হরিদ্রাফ টিমটিমে আলোতে মাদুর আর তার উপর মোটা কাঁথা বিছিয়ে নিল ভূমি। রাত হয়েছে, ঘুমানোর সময়ও হচ্ছে। বিছানা করে বসতেই মহুয়া মশারি টানিয়ে নিলেন। বিছানার কিনারায় মশারি গুজে দিল ভূমি। কুপি নিভিয়ে মেয়ের পাশে এসে শুয়ে পড়লেন মহুয়া। শুয়ে থেকে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। চোখ বন্ধ করে ভূমি বলল, মোড়ল বাড়ির মানুষগুলো খুব ভালো। উষাকাল উকি দিতে শুরু করেছে। আলোকোচ্ছটায় পরিপূর্ণ মেদিনী। পাখিরা কিচিরমিচির কলরব তুলছে। পূর্বাকাশে দিবসপতি একটু একটু করে গাঢ় রং ধারণ করেছে। নীলাম্বরের মাঝে একটু রক্তিম আভা। তবে ভাত বসিয়েছে ভূমি। মুখটা ফ্যাকাশে হয়ে রয়েছে। রাতে ঘুম হয়নি। তার উপর লাকড়িতে কিছুতেই আগুন জ্বলতে চাইছে না। পুরো ঘর ধোঁয়ায় আচ্ছন্ন। ওদের আলাদা করে রান্নাঘর নেই। ছোট্ট ঘরের এক কোণায় চুলো পেতেছেন মহুয়া। চুলোর সংলগ্নে থাকা ছোট্ট জানালাটা খুলে দিল ভূমি। আজকের দিনটাই কদটকার ভীষণ পাংশুটে। মহুয়া গিয়েছেন পানি আনতে।
হ্যাঁ ভাবি, এ মাসে পানির টাকাটা। রমিজা হাত বাড়িয়ে টাকাটা নিয়ে নিলেন। প্রত্যেক মাসে 150 টাকা করে নেন শুধুমাত্র পানির জন্য। টাকাটা হাতে পেয়ে হেসে দিলেন রমিজা। পান খেয়ে লাল হয়ে যাও দাঁতগুলো দৃশ্যমান। মহিলা ভীষণ পান জীবন। গ্রামের মহিলাগণ তো ওনাকে পানখোর ডাকেই চিনে ফেলেন। কলসি কাখে আর হাতে একটা বালতি নিয়ে বাড়ির দিকে চললেন মহুয়া। জামালদের বাড়ি থেকে বের হতেই পথরোধ করে দাঁড়ালো মকবুল। মুখে তার বিকৃত হাসি। তর্জনী ও মধ্যমাঙ্গুলি ফাঁকে আটকে রাখা বিড়িতে টান দিল। নাক মুখ দিয়ে ধোঁয়া বের করে উড়িয়ে দিল নিমিষেই। কাজের দেরি হচ্ছে মহুয়ার। তিনি শুধালেন, কিছু বলবেন ভাই? কইতে তো অনেক কিছুই আছে। জি বলো। আমি আবার সোজা সাপটা কথা কইতে পছন্দ করি। প্রত্যুত্তরে মহুয়া কিছু বললেন না। পরবর্তী কথা শোনার জন্য অপেক্ষা করছেন হয়তো। মকবুল বলল, মাইয়া তো বড় হইছে, বিয়া শাদি দিবা না? মেয়ের বিয়ে নিয়ে এখনো কিছু ভাবিনি ভাই। তোমার মাইয়া কিন্তু দেখতে শুনতে ভালোই। হেতিরে আমি বিয়া করবার চাই। যৌতুক দিতে হইব না, উল্টা আমি টাকা পয়সা দিমু। সারা জীবন বইয়া খাইতে পারবা, আর মাইসের বাড়ির খাস কইরা খাইতে হইব না। সি, এসব কি ধরনের কথাবার্তা? ভূমি আমার সন্তান সমতুল্য। আমি তো সেইটা ভাবি না। এই লোকের সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে রুচিতে বাজছে। ইচ্ছে তো করছে এখানেই খুন করে ফেলতে। মহুয়া আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না। বড় বড় পা ফেলে বাড়ি ফিরে এলেন। টিনের বেড়াটা খুব ভালো করে আটকে দিয়ে এলেন। লোকটার চোখ মুখের ভাষা খুব একটা ভালো লাগেনি মহুয়ার। বালতিটা বারান্দায় রেখে কলসি নিয়ে ঘরে এলেন তিনি। রাগে শরীর কাঁপছে উনার। ভূমি তখন ঘর ঝাড়ু দিচ্ছিল। কাজের ফাঁকে একবার তার আম্মার দিকে তাকালো। কেমন অস্বাভাবিক লাগছে তার আম্মাকে। কাজ মিলে মহুয়ার কাছে এলো ভূমি। শস্যব্যস্ত ভঙ্গিতে তার আম্মার হাত ধরে জিজ্ঞেস করলো, কি হয়েছে আম্মা তোমার? মেয়েকে এভাবে বিচলিত হাতে দেখে নিজেকে সামলে নিলেন মহুয়া। ভূমিকে আশ্বস্ত করে তিনি বললেন, কিছু হয়নি, একটু গরম লাগছিল। ভাত রান্না হয়েছে? হ্যাঁ, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। ঝাড় দেয়া ময়লাগুলো ফেলে দিয়ে আসি। যা। আজকে সকালে নাস্তা বানিয়েছেন নাজমা। মহুয়া এখনো আসেননি। এদিকে বাড়িতে মেহমান। বাড়িতে বিস্কুট, ড্রাই কেক আগে থেকেই কিনে আনা ছিল। নাজমা ঝটপট চা আর ডিম দিয়ে পাউরুটি ভেজে নিলেন। ছেলে মেয়েগুলো এখনো ঘুম থেকে ওঠেনি। সকালে উঠে হাঁটার অভ্যেস আছে শাহাদাত মোড়লের। বাগানে হাঁটাহাঁটি করে অনেকটা সময় নাস্তার ব্যবস্থা হতেই নাজমা ডাক দিলেন মিন্টুকে। আমারে ডাকছিলেন খালা? তোর খালু হয়তো বাগানে রয়েছেন, একটু ডেকে নিয়ে আয়, গিয়ে বলবি নাস্তা তৈরি। আচ্ছা। ছুটে গেল মিন্টু। এদিকে নাজমা প্রথমে ইরা ডাকলেন। এরপর আরুষের ঘরে ডাকতে গিয়ে বুঝলেন ওনার ছেলের অনেক আগেই ঘুম ভেঙেছে। ওয়াশরুমে গিয়েছে, ফ্রেশ হচ্ছেন। তিনি দরজার কাছে দাঁড়িয়ে থেকেই বললেন, নাস্তা তৈরি। অর্পণ আর পলয়কে নিচে আয়। ওয়াশরুমে থেকেই হ্যাঁ বলে সায় জানালো আরুষ। নাজমা চলে গেলেন। নীলাম্বর ছুটি নিয়েছে ধূসর মেঘমালার আড়ালে। উষাকালে উকি দেয়া দিবসপতি স্নান হয়েছে। ছাই রঙা মেঘ গুটলি পাকিয়েছে অন্তরিক্ষে। কাজে এসেও মন ঠিকছে না মহুয়ার। বারবার মনে হচ্ছে খারাপ কিছু ঘটবে। সকাল থেকে বাচকটা ক্ষণে ক্ষণে লাফাচ্ছে। মহুয়া একটা জিনিস খেয়াল করেছেন, যখনই ওনার বা চোখ লাফায় তখনই খারাপ কিছু ঘটারই হয়। এই নিয়ে খুব চিন্তায় রয়েছেন তিনি। হঠাৎ করে কেন এমন হচ্ছে ভাবাচ্ছে ভীষণ। আজ কাজে না এলেই পারত। ভাবি, আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব। কোনো সমস্যা হয়েছে মহুয়া? মেয়েটার জন্য হুট করে ভীষণ চিন্তা হচ্ছে। এমন তো কখনো হয় না। তাহলে তুমি দুপুরে রান্নাটা করেই চলে যেও, বাকি কাজ আমি সামলে নিতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ ভাবি। বিরস দিবসের সূচনা ঘটেছে মধ্যাহ্ন লগ্নে। বিশাল অম্বর জুড়ে কৃষ্ণ মেঘের আবির্ভাব। নিটল জলে মেঘের প্রতিবিম্ব ভাসছে। শীতল বাতাস বরণে পুষ্পরিণীর জলও নিশ্চয়ই শীতলতাই হবে। আজ হয়তো বৃষ্টি হবে অথবা তুমুল ঝড়। শান বাঁধানো ঘাটে বসে রয়েছে প্রলয়। এখানে কেন এসেছে জানা নেই, কিন্তু সকাল থেকেই ইচ্ছে করছিল এখানটাই আসতে। সঙ্গে থাকা নুড়ি পাথরগুলো একটা একটা করে ছুঁড়ে ফেলেছে নিটল সেই জলে। মিন্টু এগিয়ে এসে জিজ্ঞেস করলো,
ভাইজান বাড়ি যাইবেন না? মেলা দেরি হইছে, আমার এনে আইছি। তুমি বাড়ি ফিরে যাও মিন্টু, আমার ফিরতে দেরি হবে। আপনি একলা যাইতে পারেন? এ আর কঠিন কে? তাহলে আমি বাড়ি যাই, মেলা কাম পইরা রইছে। আচ্ছা যাও। সোফায় বসে আছেন শাহাদাত মোড়ল, আরুষ আর অর্পণও রয়েছে এখানে। দুপুরের খাবার খেয়ে মিন্টুকে নিয়ে বের হয়েছিল প্রলয়, তারপর আর ফেরেনি। অর্পণ নিজে থেকে বলল, আঙ্কেল কাল আমরা ঢাকা ফিরে যাব। সে কি বাবা, এই প্রথম আনন্দনগরে এলে, 1 সপ্তাহ অন্তত থেকে যাও। আসলে আঙ্কেল ভাইয়ের কাঁধে তো অনেক দায়িত্ব, লাগাম তো আর অন্যের হাতে দিয়ে দেওয়া যায় না। কথাটা তুমি ঠিকই বলেছো, তবে এর পরের বার এলে অনেক দিন থেকে যেতে হবে। তোমার পুরো পরিবারের আমন্ত্রণ রইল। প্রত্যুত্তরে ক্ষীণ হাসলো অর্পণ। একবার ইরার দিকে তাকালো, দুজনের দৃষ্টি বিনিময় হতেই ভেঙচি কাটল ইরা। অর্পণের হাসি পেলেও ভদ্রতার খাতিরে হাসতে পারল না। প্রলয় বাড়িতে নেই, একটু বের হয়েছে মিন্টুকে নিয়ে। বের হবার আগে শাহাদাত মোড়লকে জানিয়ে গিয়েছিল তাকে নিয়ে চিন্তায় থাকতে হয় অর্পণের। রাজনীতির সূক্ষ্ম পথে প্রত্যেকটা কদম অতি সাবধানে ফেলতে হয়। কখন কোথায় কোন ঘাতক ওৎপেতে বসে থাকে কে জানে। ফোন বের করে ভাইয়ের নাম্বারে ডায়াল করলো। 2 বার রিং হতেই রিসিভ করলো প্রলয়। স্বস্তির নিঃশ্বাস নিল অর্পণ। ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, একা কোথায় গিয়েছো ভাই? প্রেমিকাদের মতো আচরণ করবি না একদম, আমি জবাব দিতে বাধ্য নই। আমার চিন্তা হচ্ছে, কোথায় আছো? আছে কাছে। সঙ্গে সঙ্গে কল কেটে দিল প্রলয়। এই ছেলের ধৈর্য হবে কবে? সব কিছুতেই তাড়াহুড়ো। নাজমা গরম গরম নাস্তা বানিয়ে নিয়ে এলেন, সঙ্গে চাও বানিয়ে এনেছেন। শাহাদাত মোড়লের সারা দিনে দুবেলা চাই, সকালে একবার তো আরেকবার সন্ধ্যায়। এমন সময় হুড়মুড় করে মোড়ল বাড়িতে এলেন মহুয়া। এই সময় ওনাকে দেখে সকলেই অবাক হলেন, বিশেষ করে নাজমা। দুপুরেই তো মহুয়া বলেছিলেন মেয়েটাকে নিয়ে দুশ্চিন্তা হচ্ছে, এখন আবার কি হলো? কোনো বিপদ হলো না তো? হাতে রাখা ট্রেটা টেবিলের উপর রেখেই তিনি এগিয়ে গেলেন মহুয়ার কাছে। জানতে চাইলেন কি হয়েছে। মহুয়ার চোখ মুখ ঠিক লাগছে না, ঝরঝর করে কেঁদে দিলেন তিনি। ওনার কান্না দেখে উপস্থিত সকলে ঘাবড়ে গেলেন সবাই। শাহাদাত মোড়লের সামনে হাত জোর করে ক্রান্তরত কণ্ঠে মহুয়া বললেন, ভাইজান, আমার মেয়েটাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি সবার বাড়িতে খুঁজেছি, গ্রামে তো আপনাকে সবাই খুব মান্য করে। আমাকে দয়া করে সাহায্য করুন। আরুষ এগিয়ে এসে বলল, ভূমি কখন থেকে নিখোঁজ? ওকে কখন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না আন্টি? আজ তো আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে গিয়েছিলাম, দুপুরে রান্নার পরপরই বাড়ি চলে গিয়েছিলাম। তখন থেকে ইউনি বাড়িতে নেই? না বাবা, বাড়ি ফিরে দেখি দরজা খোলা, বাইরে দিয়ে আটকানো, উঠোন পেরিয়ে টিন দিয়ে ঘেরা পোশাক দিয়ে চাপিয়ে রাখা ছিল। আমার মেয়েটা তো বাড়ি থেকে কোথাও যায় না। কথাটা বলে আবারও কেঁদে দিলেন মহুয়া। মেয়ে ছাড়া যে এই পৃথিবীতে ওনার আর কেউ নেই। আর কোথায় কোথায় খুঁজবেন মেয়েটাকে? অজানা আশঙ্কায় চিত্ত ব্যাকুল হয়ে উঠল, ভয় হচ্ছে ভীষণ। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গিয়েছে ওনার। ক্রন্দরত মানবীকে দেখে ভীষণ মায়া হলো অর্পণের। সে এগিয়ে এসে মহুয়ার হাতটা ধরে আশ্বাস দিয়ে বলল, আপনি চিন্তা করবেন না আন্টি, আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনার মেয়েকে খুঁজে আনার। সময় গড়াচ্ছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মেয়ের জন্য চিন্তা। ভূমিকা এখনো খুঁজে পাওয়া যায়নি। মেয়েটা সেই বিকেল থেকে নিখোঁজ। বিকেল গড়িয়ে সন্ধে বেরিয়েছে। গ্রামের সন্ধ্যা নামার সঙ্গে রজনী নামে। ব্যাকুল আধারিয়ায় ছেয়ে যায় সর্বত্র। যাই নামাজে বসে মেয়ের জন্য দোয়া করেছেন মহুয়া। এতটা সময় হলো এখনো মেয়েটার কোনো খোঁজ খবর নেই। ও আল্লাহ, আমার এই মেয়ে সারা দুনিয়া আর কেউ নেই। আমার মেয়েটাকে সহি সালামতে ফিরিয়ে দাও আল্লাহ। অনুমতি ছাড়াই বাড়িতে প্রবেশ করলো অর্পণ আর আরুষ। কারোর অস্তিত্ব অনুভূত হলো মহুয়ার। আমিন ধরে পিছু ফিরে তাকালেন তিনি। অর্পণ আর আরুষকে দেখে কান্নার বেগ বাড়ল ওনার। মেয়েটার কোনো খোঁজ পেয়েছে কি না জিজ্ঞেস করলেন তিনি। কোনো খোঁজ পেলে বাবা? পুলিশ নিজের কাজ করছেন আন্টি। আপনি কোনো চিন্তা করবেন না আন্টি, আমার ভাই নিজে পুলিশের সঙ্গে কথা বলেছে। সবাই নিজের যথাসাধ্য চেষ্টা করছে। ভূমিকে আমরা অবশ্যই খুঁজে পাব। আপনি প্লিজ কান্না করবেন না।
অর্পণের কথার মাঝেই হু হু করে কান্না করে দিলেন তিনি। শত সান্ত্বনা পেলেও মায়ের মন তো আর মানে না। মা কি তার সন্তানের জন্য চিন্তা করা ছেড়ে দিতে পারে? কখনো না। রুমাল দিয়ে বেঁধে রাখা ভূমির মুখটা খুলে দিল মকবুল। মুখে তার পৈশাচিক হাসি। ভূমিকে এই অবস্থায় দেখে ভীষণ আনন্দ হচ্ছে তার। হাত পা মুখ বেঁধে রাখা হয়েছে। মেয়েটার চোখ দিয়ে গড়িয়ে পড়ছে উষ্ণ অশ্রুকণা। মেয়েটার কান্নায় যেন আনন্দ দিচ্ছে মকবুলকে। সেই কোন বিকেলে মেয়েটাকে এখানে এনে রেখেছে, তার একটাই কারণ হচ্ছে রাত হলে ভূমিকে নিয়ে এই গ্রাম থেকে পালাবে সে। ঘেমে ঘেটে একাকার অবস্থা ভূমির। অতিরিক্ত কান্নার ফলে গলা শুকিয়ে কাঠ হয়ে রয়েছে। ক্রমাগত কাশছে মেয়েটা। মকবুল গিয়ে মুখটা খুলে দিল ভূমির। মেয়েটা হাঁপাতে হাঁপাতে শুরু করলো। ক্রন্ধরত হতবিহ্বল অবস্থায় ভূমি বলল, দয়া করে আমার যেতে দিন কাকা। বারে বারে আমারে কাকা কইবা না। আমি তোমার কোন জনমের কাকা লাগি? আমার খালি বয়সটাই একটু বাড়ছে। দাড়ি ফালাইয়া দিলে স্যাংড়া ফোলাফানের লাহান লাগবো।